তিনটা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্য ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনে দেখেছেন এবং মন্তব্য করা শুরু করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে দমাতে গিয়ে গণহত্যা ও ব্ল্যাক ওয়ার্ল্ডে রেখেছিল বাংলাদেশকে এই স্বৈরাচার সরকার, এবং সেনাবাহিনীর যে ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এটা জাতিসংঘের ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে এবং ব্যাপকভাবে হুমকির মুখে পড়ে গেছে সেনাবাহিনী এবং তাদের শান্তিরক্ষা মিশনগুলো এখন বাতিল হতে যাচ্ছে এবং নতুন করে ফেসে যাচ্ছে সরকার সহ তাদের এই বাহিনীগুলো। আসুন জাতিসংঘের উদ্বেগ সম্পর্কে সেনাবাহিনীর বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আর্মি তিনটা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো গোড়ালিত গ্যাস হ্যামসে বুদ্ধি মাথাত, এই ঘিলু নিয়ে আর্মিগিরি করো। হ্যাঁ, তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাতে আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজা লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। 2 নাম্বার, দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে, এটা করতে পারে না। 3 নাম্বার, সে গুলি ছুটছেও, বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে, আজকে দিলাম না, টাইম লাগবে। সেই জন্যে আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, এ শুনেন না, শুনেন। হ্যাঁ, আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সব সময় শুনেছেন? তুমি আমার বালডা, আর তুমি মির্জাফরের প্রেতাত্মা, যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে। তুমি ইন্ডিয়ার লেসপেন্সার। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল। আর 111 ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে কে? ইন্ডিয়ার উপনিবেশ বানিয়েছে কে? আর্মি তো। তুমি হইতেছে সেই বাহিনী যে 2টা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমরা কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে। কেস ফিনিশ। হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তো এখন আমরা কি করব? আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। পুলিশ তো যাবেই না, পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিচ্ছি, আমার ফেসবুকেও থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক। এইটা আমার কোনো উদ্যোগ না, এটা যারা নিছে তাদেরকে আমি ভালো করে চিনিও না। যাই হোক, কিন্তু আমি সমর্থন জানাই, এটা আমার কাছে আসছে, আমি এই সমর্থন জানাই। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে ততই এটার ওজন বাড়বে। আপনারা সবাই মিলে সিগনেচার করবেন, শুধু নিজে না, অন্য কেউ সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন। আমরা এটা কোটি কোটি সিগনেচার নেব, তারপরে দেখি। এছাড়াও আরো কাজ আমরা শুরু করেছি, বিস্তারিত জানাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিজ। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে। তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে। দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও, ইনকা করে নাকি তেলায়। আমার কিন্তু অনেকেই কইছে। আজকেও আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সেও করছে যে আরে না না, কেউ তো আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর 2-1টা ছোটখাটো দেশ দেয় আর কি। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে। হ্যাঁ, এটা একদম মিছা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছিল না একটা বয়ান, এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে আসলেই আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায়,
সবচেয়ে বেশি পাঠায় নেপাল, বাংলাদেশ তৃতীয় কন্ট্রিবিউটর, এটা ইউএনের নিজস্ব হিসাব। এছাড়া রুয়ান্ডা আছে, ইথিওপিয়া আছে যারা বেশি পাঠায়, অনেক বেশি পাঠায়। কিছু বাংলাদেশের চেয়ে বেশি পাঠায়, কিছু বাংলাদেশের সমান পাঠায়। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, প্রায় বাংলাদেশের সমান পাঠায় সেনা। বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা, জাতিসংঘের কোনো অসুবিধা হবে না, বিন্দুমাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটার, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল। দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে, অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই। আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল, এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে। তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাইগা আছে। এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায়। আর একটা কথা কয়ে দিই, প্রিয় সেনাবাহিনী, হ্যাঁ আপনাকে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তিবাহিনী গড়ে ওঠে, ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। হ্যাঁ, ও কুকি চিনের সাথেই পারেন না, আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন? খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে। হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওইদিকে যাবে, লিখে রাখতে পারেন। তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম, ডরে না করলে। পিনাকি খোদাতালা ছাড়া আর কাউরে ডরায় না, বরং আর্মি আমারে ডরাইতে পারে। আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি। আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে এই ভিডিওতে ওই যে 12 ফিল্ড আর্টিলারির এক সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম। এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে, কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে। বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কয় যেত না, কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতো কিন্তু ওরা, হ্যাঁ, টেকেন টু টাস্ক, মানে কাউরে ধরে পেটাবে আর্মি। হ্যাঁ, মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক। যাই হোক, আমাদের আর্মেনিয়ায় পুতু পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েলড হইয়া। দর্শক, স্ক্রিনে আমরা সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমানে জাতিসংঘ নতুন করে যে উদ্বেগগুলো প্রকাশ করেছে বাংলাদেশের এই গণহত্যা সম্পর্কে আর কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে, তাতে করে সরকারের উপর কি কোনো ব্যাড ইফেক্ট আসবে বা পড়বে, বা এই ব্ল্যাক ওয়ার্ল্ডের সময় সরকার আরো কত ধরনের অন্যায় চালিয়েছে এই দেশের ওপরে, বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্য ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন জনে দেখেছেন এবং মন্তব্য করা শুরু করেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সংগঠিত হওয়া আওয়ামী লীগের বর্বরচিত বিভিন্ন হামলা, গাড়ি পোড়ানো, অফিস পোড়ানো, পুলিশ বক্স পোড়ানো, সব কিছু আওয়ামী লীগের পক্ষ থেকে পরিকল্পিত হওয়া এই জায়গাগুলো পরিদর্শন করেছেন। কিন্তু জায়গাগুলো পরিদর্শন করে এসে তিনি সত্যটাকে লুকিয়ে রাখলেন। তিনি অনকাইন্ড অফ সরকারকে, আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেলেন। তার বাংলাদেশের এই পরিস্থিতিতে যখন মানুষ মৃত্যুবরণ করছে, সারা দেশে এতগুলো লাশ পড়েছে, শহীদ হয়েছে, এবং তাদের লাশগুলো এখন পর্যন্ত কোথায়, দাফন হয়েছে কিনা, মৃত্যুবরণ করার পরে তাদেরকে পরিবার বুঝে পেয়েছে কিনা, মর্গে ঠিকমতো রেজিস্ট্রেশন হয়েছে কিনা, মানে এই যে দেশের মধ্যে একটি যুদ্ধ লাগলো, এই মৃত্যু ভাইদের নিয়ে তার কোনো মন্তব্য নাই। কিন্তু তিনি মন্তব্য করলেন আওয়ামী লীগের সাজানো নাটক, আওয়ামী লীগের দেয়া, আওয়ামী লীগের লোকেদের টাকায় দেয়া গাড়ি পোড়ানো, অফিস পোড়ানোকে অবর্ণনীয় মন্তব্য করলেন যে এটা এত ক্ষতি হয়েছে যে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। কিভাবে পুষিয়ে উঠবে সেটা তিনি জানেন না, কি পরিমাণ অর্থ লাগবে সেটা তিনি বুঝতে পারছেন না। এটা একটা ডিজাস্টার, এটা এত অবর্ণনীয় ক্ষতি। এই সব শব্দচয়নগুলো করলেন আওয়ামী লীগ যেই ক্ষতিগুলো নিজেরা নিজের স্বার্থে করলো, গুম করার জন্য, লাশগুলোর তথ্য জাতির কাছে প্রচার না করার জন্য ইন্টারনেট বন্ধ করে পত্রিকাগুলো শুধুমাত্র একটা পত্রিকা সাথে রেখে নিজেরা এই জায়গাগুলোতে আগুন দিয়ে সেটাকে জাতির কাছে প্রকাশ করছে। আর সেনাপ্রধান সেইটা ঘুরে এসে বলছেন অবর্ণনীয় ক্ষতি হয়েছে। কিন্তু আপনার চোখের সামনে এইটা বাজলো না যে বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত এই সকল বিত্তদের ছোট ছোট ছেলে সন্তান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী, আজকে তাদেরকে গুলি করে করে সরকার হত্যা করেছে। আপনি সরকারের নাম মুখে না নেন, আপনি এইটাও নিতে পারলেন না যে সারা বাংলাদেশে এই 500 বা 300 বা 1000 বা এক্স্যাক্টলি যত সংখ্যা সেটা আপনি ফাইন্ড আউট করলে বলতে পারলেন না যে এই মানুষগুলোর জীবন ঝরে গিয়েছে
এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা কাম্য নয়। এতটুকু শব্দ যারা উচ্চারণ করতে পারে না, তারা আপনার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। আজকে আমাদের বাংলাদেশের মানুষ, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীর মধ্যে সেনাবাহিনী অত্যন্ত যোগ্য, চৌকস, দেশপ্রেমিক এবং সত্যিকারই তারা মানুষের কল্যাণে কাজ করবে। এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বসে আছে। এখনো প্রত্যাশা ছিল এই যে ছাত্র আন্দোলনকে দমন না করে ছাত্রদের পাশে দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আপনারা চেষ্টা করবেন, এই প্রত্যাশায় দেশের জনগণের ছিল। আমি জানি না আজকের পর থেকে, আপনার এই বক্তব্যের পর থেকে সেই প্রত্যাশা কতটুকু জনগণের মধ্যে আছে বা আদৌ থাকবে। কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা জাতির কাছে অত্যন্ত নিন্দনীয় হয়েছে। আপনার বক্তব্যটা হুবহু শেখ হাসিনার গণভবনের বক্তব্যের মতো হয়েছে, ওবায়দুল কাদেরের মতো হয়েছে, হাসান মাহমুদের মতো হয়েছে। এরা যেরকম বক্তব্য দিয়ে বলে শুধুমাত্র তাদের গাড়ি পোড়ানোর গল্প, আর শুধুমাত্র আওয়ামী লীগের কোন নেতা কোথার থেকে পড়ে গিয়েছে সেই গল্প, তখন সত্যিই অবাক লাগে যে আপনিও একজন সেনাপ্রধান হয়ে এই বক্তব্য দিলেন। আমি জানি না আপনার অধীনস্থ বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এই বক্তব্যটাকে কতটুকু পজিটিভলি নেবে। আই ডু রেসপেক্ট বাংলাদেশ আর্মি। আমি অবশ্যই এখন পর্যন্ত সেই সম্মানবোধের জায়গায় থাকতে চাই। দেশের মানুষের কল্যাণে আপনাদের ভূমিকা প্রশংসনীয় হবে, সেটা প্রত্যাশা আমি করতেই পারি। কিন্তু আপনাদের এই বক্তব্য, আপনাদের অ্যাক্টিভিটিস, এবং এখন পর্যন্ত শোনা আছে যে এই আন্দোলনে আপনাদেরও কিছু কিছু ভাইয়েরা ইতিমধ্যেই আমার শিক্ষার্থীদের গায়ে আক্রান্ত করেছে, গুলি করেছে। আপনারা ইউএনের লোগো লাগানো গাড়ি দিয়ে ছাত্রদের দমন করতে রাস্তায় নেমেছেন, যেটা ইতিমধ্যে বিতর্ক হয়েছে। এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর সম্মানকে রক্ষা করবে না, এটা কখনোই আমার দেশের সেনাবাহিনীর জন্য মঙ্গলজনক হবে না। আজকের যেই সেনাবাহিনী বিদেশে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।